নমস্কার দর্শক বন্ধু। এই ভিডিওতে আমি আমারই পোর্টফোলিওর আমার কেনা একটি শেয়ার নিয়ে আলোচনা করব। এই শেয়ারটির আমরা বিজনেস বোঝার চেষ্টা করব, যে কোম্পানিটির ইন্ডাস্ট্রি কি প্রসপেক্ট সেই সমস্ত জিনিস বোঝার চেষ্টা করব এবং আরও অনেক অজানা তথ্য, নতুন নতুন ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমেই বলে রাখি যে আমাদের এই চ্যানেলেই আমরা আগেও অনেক শেয়ার নিয়ে আলোচনা করেছি, যেমন পিআই ইন্ডাস্ট্রিজ, সুপ্রিয়া লাইফ সায়েন্স, দেন সিডিএসএল বা ধরুন মতিলাল অসওয়াল, এইচডিএফসি এমসি, এরকম প্রচুর শেয়ার নিয়ে আলোচনা করেছি যেগুলো কিন্তু অসাধারণ রিটার্ন দিয়েছে। তো তার মানে এই নয় যে যেই শেয়ারই আলোচনা করব সেগুলো কিন্তু রিটার্ন দেবে, এমনটা কিন্তু একেবারেই নয়। এবং কোনো শেয়ারই ইউটিউব ভিডিওতে আমরা কিন্তু কোনো স্টক রেকমেন্ডেশন দিই না। মনে রাখবেন, আমরা সেবি রেজিস্টার্ড এন্টিটি। আমাদের স্টক রেকমেন্ডেশনের জন্য পেড ডিফারেন্ট সার্ভিস রয়েছে, আমাদের ওয়েবসাইটে সব ডিটেলস অ্যাভেলেবেল রয়েছে। ইউটিউবে ফ্রি ভিডিওতে কিন্তু কোনো রকম প্রফেশনাল অ্যাডভাইস বা রিসার্চ রেকমেন্ডেশন নয়। ইউটিউবে প্রচুর ইউটিউবার আছে যাদের কোনো সেবি রেজিস্ট্রেশন নেই, অ্যাপ্রুভাল নেই, কিছুই নেই, এমনি অনেক রকম শেয়ার নিয়ে বলে যায়। তো সেই কাজগুলো ইললিগাল, মাঝে মাঝে ফাইনও হয়। তো আমরা সেই সমস্ত কাজে বিশ্বাস করি না এবং আমরা নিজেরাও সেগুলো করি না। ভিডিওতে আমরা যেটা করব সেটা জাস্ট একটি কোম্পানি আলোচনা, কোনো রকম প্রফেশনাল অ্যাডভাইস বা টার্গেট, স্টপ লস এইসব কিন্তু আমরা কোনোদিন কোনো ইউটিউব ভিডিওতে, ফ্রি প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ায় আমরা দিই না। কিন্তু এই ভিডিও যদি মনোযোগ সহকারে দেখেন বা আমাদের অন্যান্য ইউটিউব ভিডিওগুলো যদি আপনি দেখেন, তো তাহলে অনেক কিছু জিনিস আপনি শিখতে পারবেন যেটা আপনাকে অনেক বেটার ইনভেস্টর হতে সাহায্য করবে। নিজে থেকে কোম্পানি অ্যানালিসিস, নিজে থেকে অনেক রকম অ্যানালিসিস করতে কিন্তু আপনাকে হেল্প করবে। আমার নাম প্রসেনজিৎ পাল। 2010 সাল থেকে আমি ইন্ডিয়ান শেয়ার মার্কেট একজন ফুল টাইম ইনভেস্টার। 10 বছরেরও ওপরে আমরা আমাদের প্রফেশনাল অ্যাডভাইজারি সার্ভিস দিয়ে আসি এবং আমারই এক্সপিরিয়েন্স নিয়ে আমার লেখা দুটি বই অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার। বইগুলির বেঙ্গলি ভার্সানও আছে। আপনারা সিম্পল অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস এই দিয়ে যদি সার্চ করেন, বেঙ্গলি বুক, তার ডিটেলস, তার রিভিউ অ্যান্ড এক্সেট্রা সব কিছু পেয়ে যাবেন। আপনারা যদি শিখতে চান তো তাহলে আমাদের যে বুক আছে, আমাদের যে শেয়ার মার্কেট কোর্স আছে, এই সমস্ত জিনিস কিন্তু আপনারা ফলো করতে পারেন। চলুন এবার আমরা আমাদের ভিডিওর টপিকে ডিরেক্টলি চলে যাই। যে দেখুন, এখন মানে এই জুলাই 2024 এই সময় আপনারা ফলো করে দেখবেন মার্কেট বেশ ভালো চলছে এবং শুধু এখন নয়, বিগত 3 বছর মানে সেই কোভিডের পর থেকে কিন্তু শেয়ার বাজার বেশ ভালো চলছে। তো এই যে এখন শেয়ার বাজার খুব ভালো চলছে, তো ভালো করে খেয়াল করে দেখুন তো সব কোম্পানি কি ভালো চলছে? আপনি যে কোম্পানি কিনবেন সেই কোম্পানি কি প্রফিট দিচ্ছে? খেয়াল করে দেখবেন যে এই বছর মানে 2024-এ অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানিজ, অনেক কেমিক্যাল কোম্পানি, সেগুলো কিন্তু একদমই ভালো পারফর্ম করছে না, যাদের প্রাইস কিন্তু খুব একটা বাড়ছে না। উল্টো দিকে এরকম প্রচুর শেয়ার আছে, যেমন রিনিউয়েবলস হয়ে গেল, ডিফেন্স হয়ে গেল, রেলওয়েজ হয়ে গেল, যেগুলো 2 মাস 3 মাসে ডাবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। তো তার মানে ব্যাপারটা এইটাই যে যখনই আবার এই যে কেমিক্যালস যে শেয়ারগুলো বলছি, যে সেই শেয়ারগুলো কিন্তু 2020, 21, 22 সেই সময় খুব ভালো পারফর্ম করেছিল, অন্যান্য শেয়ার সেই সময় কিন্তু পারফর্ম করেনি। তো তার মানে আমি কি বলতে চাইছি, যে যখন শেয়ার বাজার ভালো চলে তার মানে এই নয় যে সমস্ত শেয়ার ভালো পারফর্ম করে। প্রচুর শেয়ার আছে যখন মার্কেট ভালো থাকে তাতেও তেমন ভালো পারফর্ম করে না। আবার কিছু কিছু শেয়ার আছে মার্কেট মোটামুটি থাকলেও খুব ভালো পারফর্ম করে। এখানে আমি একটা কথা জাস্ট মনে আসছে বলে নিই। এখন দেখবেন কিছু কিছু শেয়ার আছে যেগুলো এই লাস্ট 5 মাস 6 মাসে 7 গুণ, 8 গুণ, 10 গুণ মতো হয়ে গেছে এবং প্রচুর বিনিয়োগকারীরা তাতে মানে রিটেল ইনভেস্টররা বিনিয়োগও করছে। কেন না, শেয়ারের দাম বাড়ছে, তারা আর কিছু বুঝছে না, শেয়ারের দাম বাড়ছে, বিনিয়োগ করছে। তো এই সমস্ত যারা করছেন তারা একটু সাবধান হবেন, কারণ এই সমস্ত শেয়ারগুলো, যেমন আমি নাম বলে দিচ্ছি, যে কিছু কিছু সেগমেন্ট, কিছু কিছু রিনিউয়েবল আছে, ডিফেন্স আছে, কিছু কিছু রেলওয়েজ আছে, কিছু কিছু পিএসইউ শেয়ারস আছে, এমন যে রেটে বাড়ছে প্রচুর বিনিয়োগকারীরা কিছু না বুঝে শুনে বিনিয়োগ করছে। এমন একটা সময় আসবে যখন কিন্তু খুব শার্প ফল হবে এবং যখন এই পতনটা হবে তখন বিনিয়োগকারীরা ঘাবড়ে যাবে এবং এদিক ওদিক হবে, তখন কিন্তু অনেক বিনিয়োগকারীরা শেয়ার মার্কেট ছেড়েও দেয়। তো যারা এই সমস্ত শেয়ারে মানে ধরুন জাস্ট শেয়ারের দাম বাড়ছে বলে আপনিও ইনভেস্ট করছেন, এ বলছে ও বলছে দাম বাড়ছে, তার বাকি কি ভ্যালুয়েশন কি কিছু না দেখছেন, একটু সাবধান থাকবেন। কারণ একটা সময় এমন আসবে যখন আবার ওই শেয়ারগুলো শার্প ফল করে কনসলিডেট করবে। এখন যে শেয়ারগুলো আন্ডার পারফর্ম করেছে লাস্ট 1 ইয়ার, যে ধরুন কেমিক্যাল, ফার্মা, এফএমসিজি বা ধরুন ব্যাংকও আন্ডার পারফর্ম করেছে, সেইগুলো কিন্তু আবার একটা সময় বাড়বে। তো ওভারঅল এইটুকু জায়গা থেকে যেটা বুঝলাম, যে বাজার ভালো হলেই যে কোনো শেয়ার বাড়ে তা নয়, বাজার ভালো হলেও কিছু বাড়ে কিছু কমে। এবার একটা কথা হলো এইটা, যে ইন্ডিয়ান মার্কেট আগামী যে 4-5 বছর সমস্ত অ্যানালিস্ট এটা বলছে যে ওভারঅল কিন্তু ব্রড প্রসপেক্টস কিন্তু বেটার, মানে ওভারঅল লঙ্গার টার্ম কিন্তু বুল রান হতে চলেছে। তার মানে এই নয় যে কারেকশন আসবে না, মাঝে মাঝে এমন কারেকশন আসবে, যেমন বললাম যে এই শেয়ার প্রচুর বেড়েছে, মাঝে মাঝে এমন কারেকশন আসবে ওই শেয়ার 40-50% পড়ে যাবে, সেটা আলাদা। কিন্তু ওভারঅল যদি আমি 3 বছর, 4 বছর, 5 বছরের কথা বলি, বা ধরুন কেউ আজকে কোনো ইন্ডেক্স যদি ফলো করেন, তাহলে 5 বছর পরে যদি ধরুন নিফটির ভ্যালু ফলো করেন, তো 5 বছরে
ওভারঅল একটা বাড়বে, এইরকম একটা কিন্তু এক্সপেকটেশন বা এইরকম আরো মানে লজিক দিয়ে র্যাশনাল কিন্তু মোটামুটি আছে। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি মার্কেট বাড়ে আগামী কয়েক বছরে, ওভারঅল মার্কেট বাড়ে, তো তাহলে কোন জাতীয় শেয়ার বেনিফিটেড হবে? ওভারঅল মার্কেট বাড়লে যে বেনিফিশিয়ারি যে ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে যে ব্রোকারেজ কোম্পানি। খুব সিম্পল, কেন না মার্কেট বাড়লে মোর অ্যান্ড মোর রিটেল ইনভেস্টাররা আসে এবং মোর রিটেল ইনভেস্টার আসলে ব্রোকারেজ কোম্পানিগুলোর ইনকাম বাড়ে। তো এইরকম অ্যাঞ্জেল ওয়ান আমাদের আগের বছর ছিল, সেখান থেকে প্রফিট করে বেরিয়ে গেছি। মতিলাল অসওয়াল আমরা আগেও বলেছি যে ডিসেম্বর 2023-এ পেড মেম্বারদের রেকমেন্ড করা হয়েছিল 300 টাকার কাছাকাছি, এখন সেটা যথেষ্ট ভালো বেড়েছে এবং সেটা কিন্তু আমরা হয়তো অনেক দিন দীর্ঘ মানে ওভারে লং পিরিয়ড হোল্ড রাখবো না, কোনো না কোনো এক সময় হয়তো আগামী দিনে প্রফিট বুকিং কল দিয়ে দেবো, সেটা পেড মেম্বারদের কাছে পৌঁছে যাবে। কারণ এই ব্রোকিং কোম্পানিগুলোর একটা প্রবলেম হচ্ছে যে এরা মানে দুটো তিনটে প্রবলেম আছে। সেটা হচ্ছে যে মার্কেটে যখন হালকা কোনো কারেকশন আসে, রিটেল ইনভেস্টাররা অনেকে বেরিয়ে যায়, তো তাদের কিন্তু ভলিউম প্রচুর পড়ে যায়। এবং এই ব্রোকিং ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে কোনো সেবি রেগুলেশন কোনো কিছু যদি আসে, এরা কিন্তু অ্যাফেক্টেড হয়। রিসেন্টও আমরা দেখেছি সেবি রেগুলেশনের জন্য যারা এই জিরো কস্ট জিরো ব্রোকারেজ যারা ডেলিভারি ট্রেড দিচ্ছে তাদের কিন্তু অ্যাফেক্টেড হয়েছে। তো আলটিমেটলি এই ব্রোকিং ইন্ডাস্ট্রিটা এমন যে মার্কেট ভালো থাকলে খুব শার্প রাইজ হয়, আবার মার্কেট অল্প কারেক্ট করলে বেশ শার্প ফল হয়, বা সেবি বা রেগুলেটরি যদি কোনো প্রবলেম ফেস করে তো তাহলে কিন্তু তারা প্রবলেমে পড়তে পারে। তো এই জন্য ব্রোকিং কোম্পানি মানে পিওর প্লে ব্রোকার আমি বলবো না, ওভারে লং টার্ম কিন্তু খুব ভালো প্রসপেক্টস সেই জিনিসে কিন্তু আমি পিওর প্লে ব্রোকিং কোম্পানিকে রাখবো না। সেকেন্ড ধরনের যে কোম্পানি আমরা বলবো সেগুলো হচ্ছে প্ল্যাটফর্ম, যেমন ধরুন এই বিএসসি, সিডিএসএল, এগুলো। সিডিএসএল আমাদের অনেক পুরনো রেকমেন্ডেশন ছিল, আগের বছর হয়তো ছিল, সেইখান থেকেও আমরা বেশ ভালো প্রফিট আর্ন করেছি। তো এবার সেকেন্ড না, এবার থার্ড ধরনের যে কোম্পানি, সেই থার্ড ধরনের কোম্পানি কি, যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মানে যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছে। এই মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজারদের মধ্যে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট, নিপন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট, এগুলো আমাদের পুরনো রেকমেন্ডেশন, আগের বছরের পেড মেম্বারদের রেকমেন্ডেশন ছিল। এই শেয়ারগুলো কিন্তু আমরা দেখেছি যথেষ্ট ভালো পারফর্ম করেছে। ফাইনালি একটা সেগমেন্ট আছে যেটা একটু লেস সিক্লিক্যাল, সেটা হচ্ছে এইচএনআই ইনভেস্টরদের ওয়েলথ ম্যানেজমেন্ট। তো সেই সেগমেন্টে দুটো প্রাইমারি কোম্পানি আছে। নাম্বার ওয়ান কোম্পানি আছে 361 এবং সেকেন্ড কোম্পানি আছে নুভামা। তো এই 361 এবং নুভামা, এই দুটোর মধ্যে নুভামা নিয়ে আজকে আমরা ভিডিওতে জানবো। তো এই নুভামা, প্রথমে আমরা এদের বিজনেসটা জানবো। বিজনেস কি? নুভামা তিনটে বিজনেস সেগমেন্ট রয়েছে। প্রথম বিজনেস হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে যারা তাদের এইচএনআই ক্লায়েন্টদের অ্যাডভাইসারি দেয়। মানে ধরুন কোনো এইচএনআই ক্লায়েন্ট যাদের কাছে 5 কোটি টাকার পোর্টফোলিও আছে, তো এই 5 কোটি টাকার মধ্যে কোনটা মিউচুয়াল ফান্ডে কতটা রাখতে হবে, কতটা স্টকসে রাখতে হবে, কতটা এআইএফ এ রাখতে হবে, এই রকম ভাবে তারা অ্যাডভাইস, এবং দেখা যাচ্ছে 5 কোটির মধ্যে থেকে একটা তারা কমিশন পায়। সেকেন্ড যে বিজনেস ডিভিশন সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট বিজনেস। সেটা হচ্ছে কাস্টডি সার্ভিস বা ক্যাপিটাল মার্কেট সার্ভিস যারা এআইএফ, পিএমএস, এফপিআই এদেরকে প্রোভাইড করে থাকে। এবং থার্ড হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট, তাদের নিজেরাও মানে তারা নিজেরাও নুভামার নিজেদের এআইএফ রয়েছে, নুভামার নিজেদের পিএমএস রয়েছে, তো সেই সমস্ত জায়গা থেকেও তারা কিন্তু প্রফিট আর্ন করে থাকে। তাহলে এই নুভামা কেন অন্যান্য যে সমস্ত কোম্পানি তাদের থেকে একটু আলাদা? যেমন বলেছিলাম, নুভামা মেনলি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের ক্যাটার করে, রিটেল ক্লায়েন্টদের ক্যাটার করে না। এর মানেটা কি? বেনিফিটটা দেখুন এইটা, যে যখন মার্কেট একটু পরে রিটেল ক্লায়েন্টস কিন্তু চলে যায়, ব্রোকারেজ কোম্পানিগুলো আছে তাদেরও কিন্তু ভলিউম ডাউন হয়ে যায়। কিন্তু যারা 4 কোটি 5 কোটি টাকার একটা পোর্টফোলিও নিয়ে আসে, মার্কেট একটু পড়লো, তো তারা কিন্তু সহজে বেরিয়ে যায় না। রিটেল ক্লায়েন্টস দেখবেন আপনারা, আপনাদের কথাই যদি ভাবেন যে ধরুন সে ফর এক্সাম্পল আজকে আমাদের থেকে অ্যাডভাইজারি সার্ভিস আপনি নিচ্ছেন, তো রিটেল ক্লায়েন্ট কি হলো, আজকে আমাদের থেকে নিল, 6 মাস পরে হয়তো আবার অন্য কারোর কাছে গেল, আরো 6 মাস পরে হয়তো কোনো অ্যাডভাইজারি নিল না, নিজেরা রিসার্চ করলো, তারও পরে হয়তো মার্কেটেই থাকলো না। তো এইরকম ফ্রিকোয়েন্টলি চার্ন হয়, এটাকে চার্ন রেশিও বলি আমরা। তো আজকে এখানে কালকে এখানে, এই জিনিসগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্ট হয় রিটেল ক্লায়েন্টদের মধ্যে। কিন্তু যারা এইচএনআই, যারা ওই যেমন বলছি 1 কোটি 2 কোটি 4 কোটি নিয়ে আছে, তারা কিন্তু এই চার্নগুলো করে না। আমরা আমাদেরও যদি ক্লায়েন্ট বেসের দিকে তাকাই, আমাদের যারা এইচএনআই ক্লায়েন্ট আছে, তো তারা কিন্তু দীর্ঘদিন ধরে থাকে, তো তারা অনেক ম্যাচিওর ক্লায়েন্ট, তারা একটা লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে আসে এবং তারা লং টার্মে একটা পারফরমেন্স জাজ করে। রিটেল ক্লায়েন্টসদের মধ্যে আমরা যেমন দেখেছি, ধরুন একটু শেয়ার পড়ে গেল, তারা একটু ঘাবড়ে যায়, তারা নানান রকম কোশ্চেন করে, এটা কি ওটা কি। যারা এইচএনআই ক্লায়েন্ট তারা কিন্তু সেই রকম নয়। তো যেই সমস্ত কোম্পানি এই এইচএনআই ক্লায়েন্টদের ক্যাটার করে, তো তাদের বিজনেস কিন্তু একটু লেস সিক্লিক্যাল। এবার কোম্পানি স্পেসিফিক যদি আমি বলি, কোম্পানির আপনারা যদি অ্যানুয়াল রিপোর্ট বা যদি আপনার প্রেজেন্টেশন দেখেন, যে কোম্পানি কিন্তু লাস্ট 6 মাসে তাদের হায়ারিং অনেক বাড়িয়েছে। কেন তাদের হায়ারিং বাড়িয়েছে, মানে কেন ম্যান পাওয়ার রিক্রুট করেছে? কারণ আমরা জানি ইন্ডিয়াতে ওভারঅল ফাইন্যান্সিয়াল অ্যাসেটস বাড়ছে। মানে আগেও ধরুন আজ থেকে 3-4 বছর আগেও প্রচুর মানুষ রিয়েল এস্টেট, জমি বাড়িতে যে তারা ইনভেস্ট করতো,
মোর অ্যান্ড মোর পিপল সেই জমি বাড়ি সেই হার্ড অ্যাসেট থেকে বা সোনা সেইগুলো থেকে মার্কেটে আসছে, যে স্টকস, ইকুইটি, গোল্ড, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গাতে আসছে। শুধু তাই নয়, যে সমস্ত টপ লেভেল ম্যানেজমেন্ট আছে বা ধরুন কোম্পানির প্রমোটার রয়েছে তাদেরও ওয়েলথ বাড়ছে। যে কেন, ধরুন লাস্ট 3 বছরে দেখবেন প্রচুর এসএমই আইপিও এসেছে, প্রচুর আইপিও এসেছে। তো একটা আইপিও আসছে মানে যে সেই কোম্পানির যে প্রমোটার সে কিন্তু কয়েক হাজার কোটি টাকা পেয়ে যাচ্ছে, বা সেই কোম্পানির যে সিইও আছে, সিএফও আছে, তারও কিন্তু ওয়েলথ একটা হিউজ জাম্প হচ্ছে। তো এতে কি হচ্ছে যে এই সমস্ত ওয়েলথ হিউজ জাম্প হওয়ার ফলে এইচএনআইদের ওভারঅল পোর্টফোলিও ভ্যালু কিন্তু বাড়ছে। এবার সব থেকে ইন্টারেস্টিং যে কেন এই নুভামা জাতীয় কোম্পানি সব থেকে মানে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জায়গায় রয়েছে, যে এদের বিজনেস মডেলটাই এমন যে যেমন বললাম যে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে মোর অ্যান্ড মোর পিপল ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আসছে, এবং দুই হচ্ছে যে যারা যারা বড় বড় কোম্পানির ওনার বা সিইও, সিএফও তাদেরও ওয়েলথ বাড়ছে। তো এবার ভাবুন যে এই নুভামার মতো একটা কোম্পানি ধরুন 100টা এমপ্লয়ি অফিসে আছে, তো সেই 100টা এমপ্লয়ি নিয়ে 100টা ক্লায়েন্টের 100 কোটি টাকা তারা দেখভাল করছে। তো ওই যে 100টা ক্লায়েন্টের 100 কোটি টাকা দেখভাল করছে, লাস্ট কয়েক বছরে সেই ক্লায়েন্টের 100 কোটি টাকাটা হয়ে গেছে 150 কোটি, বা হয়তো আগামী কয়েক বছরে সেই 150 থেকে 200 কোটি হয়ে যাবে। তো যখন ওই 100টা ক্লায়েন্টের 100 কোটিটা 200 কোটি হয়ে যাবে, তাতে করে কোম্পানিকে কিন্তু নতুন ম্যান পাওয়ার নিতে হবে না, মানে কোম্পানির খরচা বাড়বে না, কিন্তু কোম্পানির ইনকাম বাড়বে। মানে 100 কোটি টাকার ওয়েলথ যদি ম্যানেজ করতে হয়, যে কমিশন পাচ্ছে 200 কোটি হয়ে গেলে অবভিয়াসলি তার ডাবল কমিশন পাবে, কিন্তু এই 200 কোটি হয়ে গেলে ডাবল ইনকাম আসতে থাকছে, কিন্তু তার জন্য কিন্তু খরচা ডাবল হচ্ছে না। তো তার মানে কোম্পানির প্রফিট মার্জিনে একটা বড় এফেক্ট পড়বে। ব্রোকারেজ কোম্পানি যে সমস্ত কোম্পানির রিটেল ক্লায়েন্টদেরকে দেখে, তাদের ক্ষেত্রে কিন্তু কাস্টমার অনেক বাড়লে কোম্পানির খরচা অনেক বেড়ে যায়, কিন্তু এই হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট মেনলি এইচএনআই ক্লায়েন্টদের যারা ক্যাটার করছে তাদের কাছে এই বেনিফিটটা রয়েছে যে তাদের ক্লায়েন্টের অ্যাসেট বাড়লে তো তাদের খরচা কিন্তু সেরকম বাড়ে না, প্লাস ছোটোখাটো মার্কেটে যখন কারেকশন আসে তখনও কিন্তু এই সমস্ত এইচএনআই ক্লায়েন্ট এরা কিন্তু সহজে মার্কেট ছেড়ে চলে যায় না। এই দুটো কারণের জন্য এই সমস্ত কোম্পানি যেমন 361 এবং নুভামা বললাম, এরা কিন্তু মাচ ওয়েল প্লেসড। 361 এবং নুভামা, তার মধ্যেও যদি আপনি দেখেন নুভামা রিসেন্টলি লিস্টেড, 361-এর অনেক লম্বা হিস্ট্রি আছে, তো তার জন্য এই নুভামার ভ্যালুয়েশন হয়তো মানে 361-এর থেকে একটু কম। এবার আমরা এই সমস্ত বিজনেসের রিস্ক জানবো। কি রিস্ক? খুব মানে সহজ রিস্ক হচ্ছে যে যদি ওভারঅল মার্কেট অ্যাক্টিভিটি খারাপ থাকে তো তাহলে কোম্পানির পারফরমেন্স খারাপ হবে। এই জন্য দেখবেন যে এই সমস্ত কোম্পানি যখন মার্কেট কারেকশন হবে এরাও কিন্তু বেশ শার্প ফল হবে। কিন্তু এবার এখানে একটা প্রশ্ন, যে এই যে আগামী দিনে যে বুল রান হতে চলেছে সেটা কি স্ট্রাকচারাল না সিক্লিক্যাল? মানে অনেক অ্যানালিস্টই বলছে যে হয়তো আগামী 4-5 বছরে ওভারঅল মার্কেট কিন্তু দারুণ সুন্দরভাবে বাড়বে। হ্যাঁ, এটা ঠিক যে ওভারঅল মার্কেট বাড়লেও মাঝে মাঝে মানে অনেক লম্বা লম্বা কারেকশন আসতে পারে, এবং ওভারঅল মার্কেট বাড়লেই যে সমস্ত যে কোনো সেগমেন্টে বা যে কোনো শেয়ার বাড়তে থাকবে তা কিন্তু নয়। যেমন আমি বলছি যে আগামী 5 বছরে যদি ওভারঅল মার্কেট বাড়ে, তো আজকে যেই সমস্ত শেয়ার অনেক বেড়ে গেছে যেমন ধরুন ডিফেন্স বা রিনিউয়েবল, আগামী 5 বছর কিন্তু এই রেটে বাড়বে না, এই কথাটা মিলিয়ে নেবেন। কারণ এই যে এক্সপোনেনশিয়ালি বেড়ে গেছে ডিফেন্স বা রিনিউয়েবল শেয়ার, 5 বছর ধরে এই জিনিস হতে পারে না, এটা কন্টিনিউ এই জিনিস চলতে পারে না। তো সেই কারণে অবভিয়াসলি স্টক সিলেকশন যে কোন জাতীয় সেগমেন্ট আবার এই রকম এক্সপোনেনশিয়াল রিটার্ন দেবে সেটাও একটা ডিফিকাল্ট। বাট এই যে নুভামা 361 এই জাতীয় কোম্পানি, যে ওভারঅল লং পিরিয়ড যদি মার্কেট ভালো থাকে, তো ওভারঅল লং পিরিয়ড যে ক্লায়েন্ট অ্যাসেট বাড়তে থাকলে অটোমেটিক্যালি সেই কোম্পানিগুলোর কিন্তু বেনিফিট হচ্ছে। এবং আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হলো এই নুভামা এখনো অব্দি ডিভিডেন্ড দেওয়া চালু করেনি। যখন ডিভিডেন্ড দেবে এই সমস্ত কোম্পানির ডিভিডেন্ড কিন্তু ডিস্ট্রিবিউশন ডিভিডেন্ড পে আউট রেশিও অনেক হাই হয়, বেশ ভালো মতো অ্যামাউন্ট ডিভিডেন্ড পাওয়া যায়। তার কারণ এই সমস্ত কোম্পানি যে প্রফিটগুলো আর্ন করে এমন কিছু থাকে না যে সেই প্রফিট আবার তারা রিইনভেস্ট করতে পারে। তো এই সমস্ত কোম্পানি থেকে মানুষ কিন্তু খুব সুন্দর ডিভিডেন্ডও পায়। এবার প্রশ্ন হলো আপনি কি করবেন? দেখুন, ভিডিওর প্রথম দিকেই বলেছিলাম যে ইউটিউব ভিডিও কোনো রকম স্টক রিসার্চ রিপোর্ট বা কোনো রকম অ্যাডভাইস নয়। আপনি আপনার মতো মানে আমি জাস্ট বিজনেস কিভাবে ভাবতে হয়, কি জিনিসভাবে এগোতে হয় সেই জিনিসটা বলে দিলাম। এরপর আপনি আপনার নিজের স্ট্র্যাটেজি, আপনার নিজের এন্ট্রি এক্সিট স্ট্র্যাটেজি তৈরি করে আপনি কিন্তু বিনিয়োগ করতে পারেন। সেখানে মানে কি কখন এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন সেই সব জিনিস আমরা কিন্তু বলতে পারবো না এই ইউটিউবে। তার কারণ আমরা সেবি রেজিস্টার্ড এন্টিটি, আমাদের সেপারেট পেড অ্যাডভাইসারি সার্ভিস রয়েছে। আপনারা কমেন্টে জানান, আমি যে র্যাশনালগুলো বললাম তার অপোজিট ভিউ যদি কিছু থাকে সেটা জানান, বা আপনার কি মনে হচ্ছে আগামী দিনে কোন জাতীয় সেগমেন্ট ভালো পারফর্ম করতে পারে সেটাও জানান। আর হ্যাঁ, এই জাতীয় ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন, তাহলেই এই জাতীয় ভিডিও আপনি কিন্তু নোটিফিকেশানে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, চলুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।